আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। আমরা গত দুটি ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফিউচার টেন্সের প্রকারভেদ এবং এর বিভিন্ন স্ট্রাকচার এবং উদাহরণ দেখার চেষ্টা করব। তো সবার আগে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স দেখি। ভবিষ্যৎ বা আগামীতে কোনো কাজ সংগঠিত হবে এরূপ বোঝালে ভার্ব এর ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে আমাদের একটু যদি নোট ডাউন করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি যে টুমোরো, কামিং, আপকামিং, এনসুইং ইত্যাদি শব্দ যখন থাকবে উল্লেখ সেন্টেন্সে তাহলে সেক্ষেত্রে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আবার আমরা যদি বাক্যের ক্ষেত্রে ক্রিয়ার শেষে বো, বি, ব্যান ইত্যাদি উচ্চারণ পরিলক্ষ্য আমরা দেখি তাহলে সেক্ষেত্রে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে ক্রিয়ার শেষে বো, বি, ব্যান ইত্যাদি শব্দ থাকবে। এক্সাম্পল আমরা দেখি, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। হি উইল ক্যারি অন আওয়ার উই উইল ক্যারি অন আওয়ার ডিসকাশন। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। মানে কি সে যত সময়ে কাজটি শেষ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়ার শেষে করব, ও আসছে, বয়কার আসছে এবং শেষ করবে বো, বে ইত্যাদি শব্দ আসছে। এবং আরো যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বর্তমানে মডার্ন গ্রামারে উইল এর ব্যবহার সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং ফার্স্ট পারসন আই এবং উই এর পরে শেল ব্যবহার করা হয়, তবে উইল যে কোনো পার্সনের পরে বসানো যায়। তাহলে কি মডার্ন গ্রামার আমাদেরকে মূলত উইল শব্দটি সাবজেক্টের পরে উইল শব্দটি ব্যবহারের জন্য ফিউচার টেন্সে বেশি গুরুত্ব দিচ্ছে। শেল শুধুমাত্র আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এবং উই এর শেষে নিতে পারি, কিন্তু উইল আমাদেরকে বেশি ব্যবহার করা উচিত, এটা মডার্ন গ্রামারের নিয়ম অনুযায়ী। এখানে একটা কথা বলছে যে সাবজেক্টের পরে উইল ব্যবহারে বাক্যের অর্থ বেশি জোরালো বোঝায়, তাই যে কোনো সাবজেক্টের পরে উইল ব্যবহার করাই শ্রেয়। এখানে বলছে উইল এর নেগেটিভ উইল নট অথবা ওন্ট, শেল এর নেগেটিভ হচ্ছে শ্যাল নট অথবা শ্যান্ট, উইল শেল এর কনস্ট্রাকশন বা শর্ট রূপ হচ্ছে অ্যাপোস্ট্রফ ডাবল এল। ফর এক্সাম্পল যদি আমরা দেখি হিল, এই শব্দ দিয়ে আমরা পূর্ণরূপ কি পাচ্ছি? হি উইল, এবং আই ডবল এল দিয়ে পাচ্ছি আমরা আই উইল অথবা আই শেল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আমরা এক্সাম্পল দেখি, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সে সবাই উপস্থিত হবে। হি উইল হেল্প ইউ, সে তোমাকে, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে বাক্যের শেষে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পরে বো, বে ইত্যাদি শব্দগুলো আসছে। নেগেটিভ বা নাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যাল নট অথবা উইল নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে আমরা শ্যাল এবং উইলের পরে একটা নট শব্দ ইউজ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সাম্পল এখানে দেওয়া আছে, হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, মানে কি সে সবাই উপস্থিত হবে না। তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি উইল শব্দটির পরে আমরা নোট নিয়েছি এক্সট্রা ভাবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে। অন শব্দটি কনস্ট্রাকশনটি রিটেন ইংলিশের তুলনায় স্পোকেন ইংলিশে বেশি হয়। মানে কি আমরা সাধারণত উইল নোট লেখার ক্ষেত্রে আমরা উইল নোট লিখবো, অন্ট লিখবো না, কারণ এটা স্পিকিং ইংলিশের ব্যবহারের জন্য মূলত বেশি ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে? শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে ইন্টারোগেশন করার জন্য আমরা শ্যাল এবং উইলকে সামনে নিয়ে আসবো। যেমন এক্সাম্পল দেখি, উইল হি অ্যাটেন্ড দ্য মিটিং, সে কি সবাই উপস্থিত হবে? উইল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করব? আহ তারপর এখানে বলছে যে বি গোয়িং টু ব্যবহার করলে মূলত ভবিষ্যৎ নির্দেশক অর্থ দিয়ে থাকে। বি গোয়িং টু, আমরা যদি সাবজেক্টের পরে বি গোয়িং টু শব্দটি নিয়ে আসি, ভার্ব নিয়ে আসি, তাহলে সেটা ফিউচারকে নির্দেশ করবে। তারপর বলছে বি গোয়িং টু মডাল ভার্ব তুলে দিয়ে সেখানে আমরা উইল বসানো যায়, সেক্ষেত্রে অর্থের খুব বেশি পার্থক্য হয় না। মানে কি আমরা বি গোয়িং টু এর স্থানে আমরা উইল ব্যবহার করলেও বাক্যের অর্থ ঠিক থাকবে। এখানে বলছে উই আর গোয়িং টু স্টার্ট এ গুড জব, মানে কি আমরা একটা ভালো কাজ শুরু করতে যাচ্ছি। এখানে উই আর গোয়িং টু ব্যবহার করেছে এবং পরবর্তীতে উই উইল স্টার্ট এ গুড জব। তাহলে কি আমরা আর গোয়িং টু এর এখানে উইল শব্দটা যুক্ত করেছি, কিন্তু তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা একটা ভালো কাজ শুরু করব। তাহলে এক্ষেত্রে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর কি বলছে, বি গোয়িং টু ইজ ইউজড হোয়েন উই ওয়ান্ট টু এমফেসিস আওয়ার ডিসিশন। এটা ব্যবহার করে যখন আমরা আমাদের সিদ্ধান্তের উপর জোর দিই, মানে আমরা কোনো কাজের উপর যখন অতিরিক্ত জোর প্রদান করব তখন সেক্ষেত্রে আমরা বি গোয়িং টু শব্দটি ব্যবহার করব। তারপর এখানে বলছে উই আর গোয়িং টু স্টার্ট এ গুড জব, উই আর গনে স্টার্ট এ গুড জব। তাহলে উই, এই যে এখানে একটা বিষয় রয়েছে যে
স্পোকেন এবং ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে গোয়িং টু কে শর্টকাট করে গনা GONN লেখা হয়। যেমন এখানে উই আর গোয়িং টু স্টার্ট এ গুড জব, এখানে গোয়িং টু তুলে আমরা গনে লিখেছি, গনা GONN। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে নন স্টপ এবং অনগোয়িং, সেক্ষেত্রে আমরা ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচার যদি আমরা দেখি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে থাকবো, থাকবে, থাকবেন ইত্যাদি শব্দ উচ্চারিত হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে তাকে আইডেন্টিফাই করব। ফর এক্সাম্পল এখানে যদি আমরা দেখি আই উইল বি সিঙ্গিং এ সং, তাহলে কি আমি একটি গান গাইতে থাকবো। উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে থাকবো। এগুলো হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে বলছে শ্যাল বি এবং উইল বি কে কম্পাউন্ড অক্সিলারি বলা হয়। শ্যাল বি এবং উইল বি কে কি বলা হয়? কম্পাউন্ড অক্সিলারি। এবং কম্পাউন্ড অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে অ্যাডভার্ব নোট মাঝখানে বসাতে, এবং কি এই শ্যাল বি এবং উইল বি এর মাঝখানে আমরা নোট নিব, যেমন শ্যাল নট বি অথবা উইল নট বি। কোনো বাক্যে শুধু যদি শ্যাল বি অথবা উইল বি থাকে তবে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়, কেননা এই বাক্যে মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব হয় বি। কারণ হচ্ছে কি বি ভার্বটা তখন মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, এবং শ্যাল হচ্ছে মডেল অক্সিলারি। যেমন আই উইল বি ড্রয়িং এ পিকচার, এখানে অক্সিলারি ভার্ব আই উইল বি এ ডক্টর। তারপর বলছে যে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কোনটি? ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এরূপ বোঝালে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। এবং কি বলছে, অনেক সময় ফিউচার পারফেক্ট টেন্সে দুটি কাজ সংঘটিত হয়, একটি কাজ আগে শেষ হয় এবং আরেকটি কাজ পরে শেষ হয়। যে কাজটি আগে শেষ হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে শেষ হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি স্ট্রাকচার দেখি এখানে কি বলছে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বি থ্রি প্লাস বিফোর প্লাস ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর বলছে যে ফিউচার ইনডিফিনিট প্লাস আফটার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখানে আমরা যদি উদাহরণ দেখি আই উইল হ্যাভ ইনফর্মড হার ফাদার অফ দ্য ম্যাটার বিফোর রিতা উইল রিচ হোম, মানে কি রিতা বাড়ি পৌঁছানোর পূর্বে আমি তার বাবাকে বিষয়টি অবগত করব। তাহলে এখানে দুইটি কাজ ঘটছে, একটা হচ্ছে রিতা বাড়িতে পৌঁছাবে এবং আমি তার বাবাকে অভিহিত করব। তাহলে কি এই দুটো কাজের মধ্যে আগে কোনটা কাজ ঘটছে? সেটা হচ্ছে রিতা বাড়ি পৌঁছাবে। এইটা হচ্ছে, দুঃখিত, এখানে আমরা দেখি যে আই উইল হ্যাভ ইনফর্ম হার ফাদার অফ দ্য ম্যাটার বিফোর রিতা উইল রিচ হোম, মানে কি রিতা পৌঁছানোর পূর্বে আমি তার বাবাকে বিষয়টি জানাবো। তার মানে কি আমি তার বাবাকে বিষয়টি জানাবো, এটা আগে ঘটবে, তারপর রিতা বাসায় পৌঁছাবে। যার কারণে এখানে ফিউচার পারফেক্ট টেন্স হবে কি, কোনটা? আহ, আমি তার বাবাকে বিষয়টি জানাবো, যার কারণে এখানে আই উইল হ্যাভ ইনফর্ম হার ফাদার, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং রিতা উইল রিচ হোম, এখানে আমরা কি ইউজ করেছি? ফিউচার ইনডিফিনিট টেন্স করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিফোর এর পূর্বে যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং বিফোর এর পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে ফিউচার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর যদি আমরা দেখি তাই নিয়ম অনুযায়ী যে কাজটি প্রথমে সম্পন্ন হলো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স করা হয়েছে, এবং অন্য টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হিসেবে যে কোনো একটি করা হয়েছে। তারপর যদি আমরা আরো দেখি সেটা হচ্ছে যে দুইটি ঘটনা ছাড়াও শুধুমাত্র একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলে তা ফিউচার টেন্স হয়। এখানে শুধুমাত্র দুইটা সেন্টেন্স নয়, দুইটা সেন্টেন্স ছাড়াও আরেকটি উপায়ে ফিউচার পারফেক্ট টেন্স গঠিত হয়, সেটা হচ্ছে যে দুটো যখন একটি টেন্সের মধ্যে একটা নির্দিষ্ট সময় উল্লেখ বেঁধে দিবে তখন সেক্ষেত্রে আমরা সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স করব। যেমন ফিউচার, ফর এক্সাম্পল যদি বলি মনির একদিনের মধ্যে কাজটি শেষ করে থাকবে, বা মনির উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন ওয়ান ডে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মনিরকে কি একদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। আমরা যদি ফর এক্সাম্পল দেখি যে আই উইল হ্যাভ ফিনিশ দ্য আনফিনিশ ওয়ার্ক বাই 2025, মানে আমি 2025 সালের মধ্যে আমার অসমাপ্ত কাজ শেষ করব। তাহলে আমরা এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করেছি, বিকজ এক্ষেত্রে আমরা একটা সময় স্পেসিফিক ভাবে নির্ধারণ করে দিয়েছি, যেমন বাই 2025, 2025 সালের মধ্যে।
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ভবিষ্যতে কোনো একটি কাজ শুরু হবে কিন্তু তার পূর্বে মুহূর্ত পর্যন্ত অন্য আরেকটি কাজ চলতে থাকবে, এরূপ বোঝাতে যে কাজটি চলমান থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অন্যটি হবে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি যে আমার বস কিছু বলার আগ পর্যন্ত আমি কাজটি চালিয়ে যাব, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার বস কিছু বলার আগ পর্যন্ত আমি কাজটি চালিয়ে যাব, তাহলে পূর্বে কাজ শুরু হয়েছে কোনটি, যে আমি কাজটি চালিয়ে যাব, মানে এই কাজটি অতীতে অলরেডি শুরু হয়েছে, এবং কি আমার বস যখন কিছু বলবে তখন আমি কাজটা সমাপ্ত করব, মানে কি আমার বস কিছু বলবে এটা পরে ঘটবে কিন্তু আগে ঘটবে কোনটা, আমি কাজটা চালিয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাজটি আগে থেকে চলবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে আমরা এখানে কি লিখেছি, আই উইল হ্যাভ বিন ডুইং মাই টাস্ক জব বিফোর মাই বস উইল সে অ্যান্ড সেজ সামথিং। তাহলে এখানে কি হচ্ছে, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তারপর এখানে আরেকটা উদাহরণ দিয়েছে যে হি উইল হ্যাভ বিন রিডিং দিস বুক বিফোর আই গিভ হিম অ্যানাদার বুক, মানে আমি তাকে বইটি আরেকটি বই দেওয়ার পূর্বে কি সে সেই বইটি পড়তে থাকবে, সে বইটি পড়তে থাকবে। তাহলে এখানে সে বইটি পড়তে থাকবে এটা কি ফিউচার পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, যেমন হি উইল হ্যাভ বিন রিডিং দিস বুক। তো আজকে এই ছিল ফিউচার টেন্সের বিস্তারিত। আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব।